আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনা নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠকে সহযোগিতার বিষয়ে একমত ঢাকা নয়াদিল্লি। তিস্তার পানি প্রবাহ পরিদর্শনে শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের। এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী। বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা সিলেটের কয়েক হাজার পরিবার। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের অপেক্ষায় দুর্গতরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তিস্তা নদীর সুরক্ষা ও পানি প্রবাহ পরিদর্শনে শীঘ্রই ভারতের কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ যখন যুদ্ধ এবং দ্বন্দ্বে লিপ্ত, তখন বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের শীর্ষ বৈঠক শেষে এসব কথা বলেন দুই নেতা। এই বৈঠকের মধ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে সই হয় 10টি সমঝোতা স্মারক। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ভারত সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ বৈঠক। এতে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রাধান্য পায় রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে সই হয় ডিজিটাল অংশীদারিত্ব, টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব, সমুদ্র সীমা ও সুনীল অর্থনীতি, রেল সংযোগ এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা সহ 10টি সমঝোতা স্মারক। পরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, বিকশিত ভারত এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় একসাথে কাজ করার কথা। आज हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है। अब हम और अधिक डिजिटल और एनर्जी कनेक्टिविटी पर बल देंगे। इससे दोनों देशों की अर्थव्यवस्थाओं को गति मिलेगी। সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল নির্মাণে সহযোগিতা সহ বাংলাদেশি রোগীদের সুবিধায় আগামীতে ই মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। অন্যদিকে ভারতকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন ও বন্ধুত্বের পথে দুই দেশের মধ্যে নবযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। এর আগে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের সরকার প্রধানকে উষ্ণ সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরকে সংবর্ধনা স্থলে নিয়ে যায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল। ট্রাম্পেটে বেজে ওঠে দুদেশের জাতীয় সঙ্গীত। ভারতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিকেলে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন, অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে একসাথে কাজ করার কথা বলেন দুই নেতা। এ সময় ভারতের রাষ্ট্রপতি বলেন, দুদেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে দ্রুত এগিয়ে যাচ্ছে। তার আশা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর ঢাকা দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।
এদিকে দিল্লি থেকে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি রাত 8:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখানে তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় দিল্লি ছাড়েন প্রধানমন্ত্রী। পালাম বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র, বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এবং বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের সফরে গতকাল দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭৫ বছরের পুরনো দল আওয়ামী লীগের কাছে এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী। রাজধানীতে দলের হীরক জয়ন্তী উদযাপনের সভামঞ্চ পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। আমাদের আয়োজনও সম্পূর্ণ। এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে অসৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজদের প্রতিহত করা এখন দলের প্রধান কাজ। এদেশ স্বাধীন করেছে পলিটিশিয়ানরা, এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা। সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের হাত ধরে দুই প্রধান অর্জন দেশের স্বাধীনতা ও উন্নয়ন এসেছে উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে রাজনীতি এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংগত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংগত করবে। দেশ ও জনগণের জন্য আওয়ামী লীগের রাজনীতি জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, টানা চতুর্থবারের সরকার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা চলমান রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, গত সংসদ নির্বাচনে খুব একটা মূল্যায়ন করা সম্ভব না হলেও আগামীতে সাংস্কৃতিক কর্মীদের অগ্রযাত্রায় পাশে থাকবে আওয়ামী লীগ। 2001 ওই 5 বছর দীর্ঘ সময়ের নারী প্রধানমন্ত্রী এতদিন ক্ষমতায় আছেন, এটা একটা স্ট্যাবিলিটি। ক্ষমতার মঞ্চ স্ট্যাবল না হলে উন্নয়ন অর্জন হয় না। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী দরকার। সাংস্কৃতিক অঙ্গনেও আমরা স্মার্ট কর্মী বাহিনী চাই। সিলেটের বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা কয়েক হাজার পরিবার। পথে বসেছে অনেকে। পানির তলে ভেঙে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে গবাদি পশু আর গোলার ধান চাল। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বন্যা দুর্গতদের। পানি কমে এখন জাগতে শুরু করেছে জনপদ। সিলেট থেকে মনির হোসেন তপুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দুর্যোগের ক্ষতচিহ্ন রয়ে গেছে সবখানে। বাড়ি ঘর থেকে পানি নামলেও রাস্তাঘাট ডুবে থাকায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। বাড়িঘর ভেঙে যাওয়ায় আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে অনেকে। ঘরবাড়ি হারিয়ে কোথায় গিয়ে উঠবেন তা নিয়ে উদ্বিগ্ন তারা। বন্যায় বাঙ্গিয়া বেড় গোড় সব তার উড়াইয়া দিছে, ধান ফান বাঁচাইয়া নিছে, ছাগল গরু সব তার কিছু তার মরিয়া গেছে। তো না বানাইলে তো মনে করো আগর দুয়ার যেতাম পারতাম না, রইতাম পারতাম না। বাচ্চা কাচ্চার উপায় হইতো কিতা, আগর দুয়ারের উপায় হইতো কিতা, হরতাম মরতা কিতা হইতো উপায়। বন্যা দুর্গতদের জন্য সরকারি বেসরকারি নানা সহযোগিতা করা হলেও তা অপর্যাপ্ত। আশ্রয়স্থলে যাতে অনাহারে না থাকতে পারে বলছে যে আমাদের মেসে যে খাবার হয় এই খাবারই, বা আমাদের পুলিশের যে রেশনে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে এবং তৈল দিচ্ছে, এই তৈল মিলে আমরা খিচুড়ি তৈরি করতেছি। জৈন্তাপুর দিঘির পাড়ের বাসিন্দা 4 ছেলে মেয়ের জননী রোজিনা বেগম। তার অসুস্থ স্বামী 1 বছর ধরে কর্মহীন।
2022 সালের ভয়াবহ দুর্যোগের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবারের বন্যা নিঃস্ব করে দিয়েছে তাদের। গরদুয়ার নাই, স্কুল তো স্কুল খুললে কাঁদাইয়া দিলেই বা তাহলে যাইতাম কোনানো গেছে পানির রক্ত কাঁদাইয়া দিছেন। আমরা আরব পাড়ি গিয়া খুঁজিয়া রয়েছি, মানুষের 2 দিন হইলে কি বান জায়গা দিল। কিছু আপনারাও যদি সহযোগিতা করেন মনে করা যায় আমরা মনে করা কিছু শান্তি হইব। স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত পুনর্বাসনের অনুরোধ জানিয়েছেন তারা। দুর্যোগে বারবার এই করুণ পরিণতি আর কত সময় চলবে? আবার কবে তাদের ঘরে থাকবে গোলা ভরা ধান, গবাদি পশু এবং স্বাভাবিক জীবন? দুঃখ দুর্দশা ভুলে ফুটবে হাসি। আবার কবে এই পথে বসা মানুষগুলো ফিরবে স্বাভাবিক জীবনে? এই প্রশ্ন আমাদের সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, জৈন্তাপুর, সিলেট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট সহ শারীরিক জটিলতা দেখা দিলে গতকাল গভীর রাতে বেগম জিয়াকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, লিভার সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। হঠাৎ করে বেড়ে গেছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের উপদ্রব। প্রাণীবিজ্ঞানীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সাপ নিয়ে ঢালাওভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভীতি না ছড়িয়ে মানুষকে সচেতন হবার পরামর্শ তাদের। এদিকে সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে যাবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। এরই মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে প্রতিষেধক পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের দেখা মিলছে। বিষাক্ত এই সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। এই আতঙ্ক বহুগুণে বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন গড়া প্রচারণা। সাপ সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেইটি আসলে কিছুটা অতিরঞ্জিত। চন্দ্রবোরা সাপ সরাসরি শুধু মানুষকে আক্রমণ করবে ব্যাপারটি এরকম নয়। যারা কৃষি জমিতে কাজ করছেন বা বিভিন্ন ঝোপঝাড় কেন্দ্রিক কৃষি কাজ বা কাজকর্ম করছেন, তাদেরকে বর্ষাকালে শুধু চন্দ্রবোরা নয়, যে কোনো সাপের জন্যই একটু সতর্ক থেকেই কাজ করা উচিত। পরিস্থিতি বিবেচনায় সরকার প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি বলেন, সচেতনতার বিকল্প নেই। সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। বিশেষজ্ঞরা জানান, দেশে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সহ 94 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে সিকিভাগ, বিষধর, ওষুধ তৈরির কাঁচামাল সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণহারে সাপ না মেরে নিজেকে সুরক্ষিত করে মাঠ, ঘাট ও জলাশয়ে কাজ করার পরামর্শ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সামরিক কর্মকর্তা, জিওসি এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সকল সেনানিবাস থেকে সেনা সদস্যরা অনলাইনে দরবারে অংশ নেন। সেনাপ্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দরবারে ঢাকা সেনানিবাসে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, জিওসি সহ অন্যান্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা, সহযোগিতা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
নিজেদের বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করল টাটা মোটরস এবং দেশের পরিবহন জগতে সমাদৃত নিটল মোটরস। রাজধানীর নিটল নিলয় সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানভীর শহীদ জানান, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে আসছে নিটল মোটরস, যা ক্রেতাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এ সময় বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা মোটরস লিমিটেডের এরিয়া ম্যানেজার নীরাজ কুমার, প্রসেনজিৎ বালা, সৈয়ুব কালে, নিটল মোটরস লিমিটেডের প্রোডাক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েত হোসেন বিপ্লব ও তানভীর হাসান। আন্তর্জাতিক সংবাদ। এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তার দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত এপ্রিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রস্তাব তোলা হয়। সেখানে ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। গত মাসে একযোগে ইউরোপের ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এরপরই স্লোভেনিয়াও একই ধরনের ঘোষণা দেয়। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে আর্মেনিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 10ম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় যোগ ব্যায়ামের। এতে অংশ নেয় প্রায় 8 শতাধিক মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন। এ সময় বক্তারা বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ যোগব্যায়াম। এটি দুই দেশের সংস্কৃতিকে শক্তিশালী করতে ও জনগণের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনে সহায়ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 2014 সাল থেকে 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। সেই থেকে যোগব্যায়াম এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম এবং কর্মসূচির মাধ্যমে বিশ্বে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক যোগ দিবস। পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচ জয়ে প্রতিবেশী ভারতের বিপক্ষে 197 রানের বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 16 রান। এর আগে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই 4 ছক্কার ফুলঝুরিতে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারতের 2 ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দলের 39 রানে মারমুখী রোহিতকে থামান সাকিব আল হাসান। 11 বলে 23 রান করা ভারত অধিনায়ককে বিদায় করে প্রথম বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেট তুলে নেওয়ার রেকর্ড করেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত 5 উইকেটে 196 রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ 50 রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন 2টি করে উইকেট তুলে নেন। ইউরো চ্যাম্পিয়নশিপে এফ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়ার মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। জার্মানি ভপার্ক স্টেডিয়ামে দুদলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে স্পট কিকে জর্জিয়াকে এগিয়ে দেন জর্জেস মিকাল তাৎজে। বিরতি থেকে ফিরে গোল শোধের চেষ্টা করতে থাকে চেক প্রজাতন্ত্র। খেলার 59 মিনিটে ম্যাচে সমতা ফেরান প্যাট্রিক শেখ। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। 45তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের জন্য দল গঠনের লক্ষ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে সাইফ পাওয়ারটেক 48তম জাতীয় দাবা প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় 14 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এ উপলক্ষে এনএসসির দাবা ফেডারেশনের সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম জানান, 14 দিনের এই টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ এবং আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনা নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠকে সহযোগিতার বিষয়ে একমত ঢাকা নয়াদিল্লি। তিস্তার পানি প্রবাহ পরিদর্শনে শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের। এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী।
বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা সিলেটের কয়েক হাজার পরিবার। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের অপেক্ষায় দুর্গতরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।